আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অলরেডি 4টা বাংলা ক্লাস করে ফেলছি। আজকে আমরা 5 নম্বরের ক্লাস করব। দেখো, বাংলা আজকে আমাদের টপিক হলো চারুপাঠ অমর একুশের শব্দার্থ করব, পাঠের উদ্দেশ্য আর লেখক পরিচিতি করব। তারপরে ব্যাকরণের বাক্যতত্ত্ব পৃষ্ঠা 48 থেকে 49, আর অন্যান্য বাক্য সংকোচন 1 থেকে 15 পর্যন্ত। এটা আমি তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিব, তোমরা এটা খাতায় তুলে দিবা, তুলে মুখস্থ করে ফেলবো বাসায়। আচ্ছা, আমরা তাহলে সবার আগে শুরু করব কি দিয়ে? সবার আগে শুরু করব চারুপাঠ দিয়ে, অমর একুশে দিয়ে। দেখো, আমরা অমর একুশের শব্দার্থ দিয়ে শুরু করি। সবাই অমর একুশে বইটা অমর একুশে বের করে ফেলো। অমর একুশের শব্দার্থ দেখো। শব্দার্থ তোমরা তো জানোই কেন আমরা আগে শব্দার্থ করি, কারণ শব্দার্থগুলো পড়লে হয় কি, আমাদের গল্পটা রিডিং করলে মানে পড়তে সুবিধা হবে, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। এই জন্য আমরা আগে শব্দার্থ, পাঠের উদ্দেশ্য আর লেখক পরিচিতি মুখস্থ করে ফেলবো বা পড়ে ফেলবো। আচ্ছা, শব্দার্থ দেখো। নিখিল মানে সমগ্র, পুরো বা সমুদয়, মানে সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছে। নিখিল মানে সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছে বা সমগ্র। তোমরা কিন্তু সবগুলাই শব্দার্থ পড়ে ফেলবা। যে একটা মুখস্থ করলাম তাহলে কিন্তু হবে না। তোমাদের অনেক সময় সমার্থক শব্দ আসতে পারে পরীক্ষায়, বলতে পারে যে নিখিল শব্দের 2টা সমার্থক শব্দ লিখো। তাহলে তুমি যদি একটা শব্দার্থ পড়ো তাহলে কিন্তু 2টা লিখতে পারবে না। এই জন্য করতে হবে কি, তোমাকে সবগুলোই মুখস্থ করার চেষ্টা করবা। তারপরে সভ্য মানে সদস্য, এখানে মেম্বার বোঝাইছে যে কোনো কিছু সদস্য। একটা কমিটির সদস্য হইতে পারে, একটা অর্গানাইজেশনের সদস্য হইতে পারে, সংস্থার সদস্য হইতে পারে, যে কোনো কিছু সদস্য হইতে পারে। সিংহদ্বার মানে মূল দরজা বা প্রবেশ পথ, যেটা দিয়ে আমরা মূল একটা দেখবো যে প্রত্যেকটা বাসার একটা মূল গেট থাকে, ওইটাকে বলা হবে সিংহদ্বার। খণ্ডযুদ্ধ মানে ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। এটা বড় যুদ্ধ না, ছোট ছোট সংঘর্ষ লাগা, মারামারি লাগা, এইটাকে বোঝানো হয়েছে। সবগুলোই পড়ে ফেলবা। দাবানল মানে আগুনের প্রবাহ, ছড়িয়ে পড়া আগুন। প্রবাহ মানে কি, আগুনটা যে দেখা যাচ্ছে, আগুন মানে আগুনটা বেড়ে যাচ্ছে, এইটাকে বলা হবে দাবানল। তারপর অপরাহ্ন মানে দিনের শেষ ভাগ বা বিকেল। এটা কিন্তু ক্যাডেট কলেজে আসছিল, মেবি 2015-এ আসছিল মেবি। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পরীক্ষায় আসছিল যে দিনের শেষ ভাগকে কি বলা হয়। দিনের শেষ ভাগকে কি বলা হয়? অপরাহ্ন বলা হয়। উল্টা করেও কিন্তু পরীক্ষা আসতে পারে। আর এটা আরো একটা শব্দার্থ আছে, হলো বিকেল। তারপর তর্ক বাগিশ। তর্ক বাগিশ মানে তর্কে বা যুক্তিতে যে পারদর্শী, মানে যে তর্ক করতে পারে এবং যুক্তি দিয়ে কথা বলতে পারে, তাকে বলা হবে তর্ক বাগিশ। আর পাশের লাইনটা মার্ক করে নিবা, এখানে উপাধি হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু স্কুলে মানে সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। দেখো কিভাবে, যে তর্কবাগী শব্দটি অমর একুশে গল্পে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে কি লিখবা? উপাধি হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর স্তিমিত মানে হলো কমে যাওয়া, ক্রমান্বয়ে কমে আসা। ক্রমান্বয়ে মানে কি, আস্তে আস্তে কমে আসা। কোনো জিনিস কমে যাচ্ছে সেটাকে বলবো আমরা স্তিমিত হয়ে যাওয়া বা কমে যাচ্ছে। অজ্ঞাত মানে অজানা, মানে তুমি যেটা জানা না, তোমার আননোন আর কি। তারপর পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য হলো ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা। আমরা এই গল্পটা বললে আমাদের মধ্যে কি হবে? ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো, আর ভাষা শহীদদের প্রতি আমাদের একটা কি শ্রদ্ধাবোধ তৈরি হবে। এই জন্য আমরা এই গল্পটা পড়ে ফেলবো, আর এটা পাঠের উদ্দেশ্য। তোমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে নিও। গল্পটা রিডিং করলে আমরা পাঠ পরিচিতিটা পড়ে ফেলতে পারবো, তারপর তোমরা দেখে নিও। লেখক পরিচিতি দেখো। রফিকুল ইসলাম মানে অমর একুশে লিখছে কে? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দে বর্তমান চাঁদপুর জেলার মতলব উত্তর মানে মতলবের উত্তর থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। এটাকে অনেকভাবে কোশ্চেন আসতে পারে। রফিকুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, কোন থানায় জন্মগ্রহণ করেন, তারপর কোন গ্রামে জন্মগ্রহণ করেন। একটা লাইন থেকে কতগুলো কোশ্চেন হতে পারে, বুঝতে পারতেছো? এই জন্য সবগুলোই করতে হবে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। কোন বিভাগের? বাংলা বিভাগের। কোন বিশ্ববিদ্যালয়ের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার পরিচিতি মূলত নজরুল গবেষক হিসাবে, এটা মার্ক করে নেবা। তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখা বিভিন্ন গ্রন্থ নিয়ে গবেষণা করতেন। এই জন্য তার পরিচিতি হলো মূলত নজরুল গবেষক হিসাবে, মার্ক করে নাও। তবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনি প্রচুর লিখেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো নজরুল নির্দেশিকা, গ্রন্থগুলো সবগুলো মার্ক করে নাও। নজরুল জীবনী, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার কথা, বাংলা ভাষা আন্দোলন, শহীদ মিনার, কিশোর কবি নজরুল। সবগুলোই মুখস্থ করে ফেলবা। যে রফিকুল ইসলামের যে কোনো একটা কাব্যগ্রন্থ দিয়ে বলতে পারে এটা কার লেখা, বা মনে করে এই গ্রন্থটি কার। গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে অবদানের জন্য তিনি নজরুল একাডেমি পুরস্কার পশ্চিমবঙ্গ কোন দেশের প্রদেশ জানো? ভারতের প্রদেশ। এটা মার্ক করে নিবা। বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক লাভ করেন। এগুলা পড়ে ফেলবা। তাহলে তোমরা কি পড়ে ফেলবা? শব্দার্থ, পাঠের উদ্দেশ্য আর লেখক পরিচিতি, এটা মুখস্থ করে ফেলবা বাসায়।
এটাই আমাদের কিন্তু পড়ায়, এটা অবশ্যই পড়ে ফেলবো। এবার দেখো আমরা বাক্যতত্ত্ব পড়বো। বাক্যতত্ত্ব বের করো সবাই, 48 নম্বর পৃষ্ঠাটা বের করো। দেখো বাক্যতত্ত্ব, তত্ত্ব হলো কি কোনো কিছু নিয়ে আলোচনা, তত্ত্ব মানে কি কোনো কিছু নিয়ে আলোচনা। আর বাক্যতত্ত্ব মানে হলো যেখানে বাক্যের সব কিছু নিয়ে বাক্যের প্রয়োজনীয় যত কিছু থাকবে সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো, যেটাতে সেটাকে বলা হয় বাক্য তত্ত্ব। দেখো বাক্যতত্ত্বের এখানে একটা লাইন দেওয়া আছে, প্রথম লাইনটা দেখো। আচ্ছা, এটা আমি তোমাদের তারপর একটু পড়ে দিচ্ছি যে এই লাইনটা দেখো, এই যে উপরের প্যারার এই লাইনটা মার্ক করে নিবা। বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্কেই বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। কোথায় আলোচনা করা হচ্ছে? বাক্যতত্ত্বে আলোচনা করা হবে। পরীক্ষা আসতে পারে যে বাক্যতত্ত্বে কি আলোচনা করা হয়, তাহলে কি লিখবা? বাক্য এবং বাক্যের প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্ক আলোচনা করা হয়। তারপর হলো বাক্যের পরিচয়, মানে একটা বাক্য কীভাবে বোঝা যাবে বা কীভাবে তৈরি হয়। আমরা কিন্তু আগে পড়তাম কি, বা সংজ্ঞা সহজভাবে বলতে পারো যে পাশাপাশি অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেটাকে কি বলা হয়? শব্দ বলা হয়। আর হলো অনেকগুলো পদ পাশাপাশি বসে, এখন হলো কি আমাদের পড়তে হবে যে অনেকগুলো পদ, শব্দ শুধুমাত্র বসাইলেই যে সবসময় হবে তা কিন্তু না, পদ বসাইতে হবে। আর সেগুলো দিয়ে কি একটা পরিপূর্ণ বাক্য তৈরি করতে হবে, যেটা দিয়ে তুমি এটা মনে করো যে হাতি আকাশ করে একটা লাইন লিখলা, তাহলে এটা লাইন হয়েছে, কিন্তু হাতিকে আকাশে উঠতে পারে? উঠতে পারে না, তখন কিন্তু এটা বাক্য হবে না। তোমার যেটা যে জায়গায় সুইটেবল সেটা সেইভাবেই বলে লিখতে হবে। এই জন্য মনে রাখবা যে সব পাশাপাশি বসে অবশ্যই মনের ভাবটা সম্পূর্ণরূপে ভালোভাবে প্রকাশ করতে হবে। আর দেখো এখানে একটা জিনিস, শব্দের পরে কি কি বসতে পারে। শব্দের পরে এই লাইনটা এখানে একটা মার্ক করে নিবা। বাক্যের মধ্যে দেখো এইটা লিখে নাও, বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দকে, আমরা এমনিতে শব্দ জানি, শব্দ কত প্রকার, এমনিতে 5 প্রকার হয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। তার মধ্যে যখন মনে রাখবা কোনো বাক্যের মধ্যে যদি কোনো শব্দ ব্যবহৃত হয় তাহলে সেগুলোকে পদ বলা হয়। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। কি বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে আমরা কি বলবো? পদ বলবো। দেখো আমি লিখলাম যে আমি ভাত খাই, এটা কি একটা লাইন লিখছি না? আমরা একটা লাইন লিখছি, তাহলে দেখো তো এটা একটা বাক্য হয়ে গেছে। তাহলে এই বাক্যটা প্রত্যেকটা শব্দকে আমরা কি বলতে পারবো? এটা একটা পদ, আমি একটা পদ, ভাত একটা পদ, খাই আর একটা পদ। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো মনে রাখবা বইয়ে একটা জিনিস দেওয়া আছে যে পদ কিভাবে তৈরি হয়। পদ তৈরি হয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে। শব্দের সাথে কি যুক্ত হয়ে? বিভক্তি যুক্ত হয়ে। এখন বলতে পারো যে স্যার বিভক্তিটা কি জিনিস? বিভক্তি হলো কি? বিভক্তি হলো এমন একটা জিনিস যেটা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করে। শব্দের পরে বসে কি তৈরি করে? নতুন শব্দ তৈরি করে, সেটাকে বলা হয় বিভক্তি। বিভক্তি 7 ধরনের হয়, 7টা রূপ হয় বিভক্তির। দেখো আমি লিখে দিচ্ছি বিভক্তির রূপ কয়টা। বিভক্তির রূপ 7টি হলো: প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, তারপর হলো পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, আর হলো সপ্তমী বিভক্তি। এখন বলতে পারো স্যার সবসময় যে বিভক্তি ব্যবহৃত হবে তার কি নিশ্চয় আছে? তো অবশ্যই ব্যবহৃত হবে। যেমন মনে করো আমি লিখলাম আমি, আর একটা লাইন লিখলাম আমি স্কুলে যাই। আমি কোথায় যাই? স্কুলে যাই। দেখো এখানে আমি শব্দটার সাথে কোনো কিছু যুক্ত হয়েছে? হয় নাই। না হওয়ার পরে এখন বলতে পারো স্যার তাহলে এটা তো একটা শব্দ বা পদ, কিন্তু এখানে তো বিভক্তি যুক্ত হয় না, তারপরেও কেন? মনে রাখবা যে প্রথমা বিভক্তিতে হয় কি? প্রথমা বিভক্তিতে হলো শূন্য বিভক্তি, কোনো কিছু না যখন যুক্ত হবে না তখন সেটাকে বলা হবে প্রথমা বিভক্তি। যখন একটা শব্দের সাথে কোনো কিছু যুক্ত না থাকবে তখন সেটাকে বলা হবে ওই জায়গায় কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে? প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। তাহলে আমিতে কোনো কিছু ব্যবহার হয় নাই, তাহলে এখানে শব্দের সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে? শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। আর হলো স্কুল, এই স্কুলের শব্দটার সাথে কি যুক্ত হয়েছে? স্কুল যোগ এ, এটা যুক্ত হয়েছে না? আর স্কুলে হলো মেইন শব্দ, আর এ হলো সপ্তমী বিভক্তি। দেখো তো প্রত্যেকটা পদের পরে তাহলে কি সব পদ তৈরি করতে গিয়ে কি হচ্ছে? শব্দের সাথে বিভক্তি ব্যবহৃত হচ্ছে না? আবার যাইয়ের তো কি, যাই একটা মেইন শব্দ, এটার সাথে কোনো কিছু যুক্ত হয় নাই, তাহলে এটা কি শূন্য বা প্রথমা বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে দেখো তো একটা বাক্যের মধ্যে যখন আমরা পদ তৈরি হবে, একটা শব্দগুলো যখন ব্যবহার হবে তখন সেটাকে পদ বলতেছি, আর পদের সাথে প্রত্যেক সময় কি কি যুক্ত থাকবে? বিভক্তি যুক্ত থাকবে।
আচ্ছা, এবার আসো একটা বাক্যের গঠন প্রক্রিয়া, মানে বাক্য কিভাবে গঠিত হয়, বাক্যের গঠন প্রক্রিয়াটা মুখস্থ করে ফেলবা। বাক্যের গঠন প্রক্রিয়া হলো, বা তোমার স্ট্রাকচার বলতে আমরা ইংলিশে যেমন কি সেন্টেন্সের স্ট্রাকচার বলি, ঠিক সেরকম বাংলায় হলো বাক্যের গঠন প্রক্রিয়া। গঠন প্রক্রিয়া হলো কি, বাক্যের গঠন প্রক্রিয়া হলো কি কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। এটাকে ইংলিশে, কর্তাকে ইংলিশে বলা হচ্ছে সাবজেক্ট, আর বাংলায় কর্মকে বলা হচ্ছে অবজেক্ট, আর ক্রিয়াকে বলা হচ্ছে ভার্ব। তোমরা সংক্ষেপে এটাকে কি বলতে পারো? সলভ, এস ও ভি, সলভ। কি বলতে পারো? এস ও ভি, সলভ। এটা মনে রাখবা যে পরীক্ষা আসতে পারে যে বাক্যের গঠন প্রক্রিয়া লেখো, তাহলে কি লিখবা? কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। যেমন দেখো, আমি আবার ওই লাইনটাই লিখতেছি, আমি ভাত খাই। তাহলে দেখো, আমি কি কর্তা? আমি কর্তা না? তাহলে আমি যেহেতু কাজ করতেছি, ভাতটা কি খাচ্ছে? আমি খাচ্ছি, তার মানে কি আমি কর্তা। কারণ যে কাজ করে তাকে কি বলা হয়? কর্তা বলা হয়। তাহলে আমি হলাম কর্তা। আর খাওয়া কি? খাওয়া একটা কাজ, তাহলে আমরা কাজটাকে কি বলতে পারি? ক্রিয়া বলতে পারি। আর কর্তার ক্রিয়া বাদে বাকি যেটা থাকবে সেটাকে কি বলা হবে? কর্ম। দেখো তো, কর্তার পরে কর্ম, তারপরে ক্রিয়া এসে কি এই সেন্টেন্সটা তৈরি হয়েছে না, এই বাক্যটা তৈরি হয়েছে না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি? বাক্যের গঠন প্রক্রিয়া হলো কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। আর এবার দেখো বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ। বাক্য কিন্তু অনেকভাবে প্রকারভেদ হয়। তোমার হলো গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ হতে পারে, তারপরে হলো ভাবগত অনুসারে বাক্যের প্রকারভেদ হতে পারে। আমরা আজকে পড়বো শুধুমাত্র, এবার যখন কোচিং খুলে ফেলবে তখন আমরা আরো বিস্তারিত করবো। আজকে শুধুমাত্র পড়বো ভাবগত দিক থেকে বাক্য 4 প্রকার। ভাবগত দিক থেকে দেখো, ভাবগত দিক থেকে বাক্য 4 প্রকার। এক নম্বর হলো বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। তারপর 2 নম্বর হলো জিজ্ঞাসাবোধক বাক্য। 3 নম্বর হলো বিস্ময়বোধক বা বিস্ময়সূচক, তোমরা যাই বলো না কেন। তারপরে 4 নম্বর হলো অনুজ্ঞা সূচক বা অনুজ্ঞা বাচক, যাই বলো না কেন বলা যায়, সমস্যা নেই। তাহলে আমরা হলাম এই 4টা প্রকারভেদ পাইলাম। কি কি? পরীক্ষা আসতে পারে ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার, তাহলে কি লিখবা? 4 প্রকার। বিবৃতিমূলক বাক্য, জিজ্ঞাসাবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য। দেখো এবার বিবৃতিমূলক বাক্য মানে এমনিতেই কোনো সেন্টেন্স বলতেছো তুমি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি এটা করি, আমি ওটা করি, আমি টিভি দেখি, আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি। এই যে বিবৃতি, তুমি কোনো স্টেটমেন্ট দিচ্ছ বা কোনো কিছু বলতেছো, তাহলে সেটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। সেটাকে আমরা কি বলবো? বিবৃতিমূলক বাক্য। তোমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, দেখো, যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কি বলবো আমরা? বিবৃতিমূলক বাক্য। আর মনে রাখবা, বিবৃতিমূলক বাক্যের আবার 2টা প্রকারভেদ আছে। এক নম্বর হলো হ্যাঁ বোধক, আর 2 নম্বর হলো না বোধক। তোমরা ইংলিশে সেন্টেন্স পড়ছো, বিবৃতিমূলক বাক্যকে কিন্তু ইংলিশে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংলিশে কি বলা হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হলো জিজ্ঞাসাবোধককে বলা হচ্ছে, ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর বিস্ময়বোধককে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। আর অনুজ্ঞাবোধকটাতে মোটামুটি তোমার ইম্পারেটিভ আর অবজেক্টিভ দুইটাই মোটামুটি থাকে, এই জন্য এটার ওইরকম ইংলিশ কোনো নাম হয় না। কিন্তু বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ। আচ্ছা, যেটা আমরা পড়তেছিলাম যে বিবৃতিমূলক বাক্য, তাহলে কোনো কিছু বিবৃত করাকে বোঝাচ্ছে কি? বিবৃতিমূলক বাক্য। আর বিবৃতিমূলক বাক্য কত প্রকার? 2 প্রকার, হ্যাঁ বোধক বাক্য আর না বোধক। মানে তুমি যেটা দিয়ে আমি ভাত খাই, তাহলে কি হ্যাঁ বোঝাচ্ছে, আর আমি ভাত খাই না, তার মানে কি না বোঝাচ্ছে, তাহলে সেটা হবে না বোধক। আর হ্যাঁ বোধককে ইংলিশে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর না বোধককে বলা হয় নেগেটিভ সেন্টেন্স, মানে তুমি না বোঝাচ্ছ কোনো কিছু। তাহলে তারপরে হলো এই তো জিজ্ঞাসাবোধক, তো তোমরা পারবাই, যে কোনো কিছু জিজ্ঞেস করে বোঝাচ্ছে তাহলে সেটাকে বলা হবে জিজ্ঞাসাবোধক। তারপরে বিস্ময়বোধক হলো কি তুমি বিস্ময়ভাবে কোনো কিছু, মানে আমরা আজকে খেলায় জয়লাভ করছি, তুমি বিস্ময় করে মানে কোনো অবাক হয়ে কোনো কিছু বলতেছো বা তোমার জয় উল্লাস এগুলো প্রকাশ করতেছো, তাহলে সেটাকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। আর বিস্ময়বোধক বাক্যের সময় পরে বেশিরভাগ ক্ষেত্রে এই সাইনটা থাকে, মানে চিহ্নটা থাকে। আর অনুজ্ঞাবোধক হলো কি
তুমি কারো মঙ্গল কামনা করলা, আদেশ উপদেশ অনুরোধ বুঝাইলা, তাহলে সেটাকে বলা হবে অনুজ্ঞাবাচক বাক্য। তাহলে তাহলে আমরা মোটামুটি কি বললাম, বাক্যতে কি কি আলোচনা হয়, বাক্যের গঠন প্রক্রিয়া পড়ছি, তারপর বাক্য কীভাবে তৈরি হয় সেটা পড়ছি, তারপর বাক্যের প্রকারভেদ পড়লাম। তাহলে আমরা বাক্যতত্ত্ব মোটামুটি এইটুকু, আমাদের মোটামুটি বইয়ে যতটুকু আছে এইটুকু আমি মোটামুটি পড়ে দিচ্ছি। আর হলো তোমাদের আরও কোনো যদি প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার আসো আমরা পড়বো এবার বাক্য সংকোচন। বাক্য সংকোচন 15টা আজকে আমি তোমাদের লিখে দিব, তোমরা সেটা খাতায় লিখে নিবা। দেখো আমি তোমাদের এটা লিখে দিয়ে দিয়েছি, তোমরা মোটামুটি এগুলো লিখে নাও, এগুলো খাতার মধ্যে লিখে দিবা। তারপর আমি বলে দিচ্ছি যেগুলো বুঝবো না সেটা আমি বলে দিচ্ছি। অনায়াসে লাভ করা যায় তা অনায়াস লভ্য, অক্ষির সমীপে মানে কি একদম চোখের আড়ালে যেটা সেটা হলো সমক্ষ, আর অক্ষির সম্মুখে মানে চোখের সামনেই যেটা ঘটতেছে সেটা হলো প্রত্যক্ষ। তারপর অতি দীর্ঘ না মানে বেশি বড় নয় সেটা হলো নাতি দীর্ঘ। তারপর অনুকরণ করার ইচ্ছা মানে কোনো কিছু অনুকরণ করতেছে সেটা যদি ইচ্ছা হয় তোমার, সেটা হলো অনুচিকিৎসা মানে স্বরেয় নয় রস্যকার চয় রসিকার কয় দীর্ঘইকার মূর্ধন্যস্বয় রেপ আকার অনুচিকিৎসা। তারপর অগ্রে জন্মগ্রহণ করেছে যে, অগ্রে মানে হলো আগে, সেটা হলো অগ্রজ, অয়রফলা বর্গীয় জ। তারপর অপরাধ করার ইচ্ছা অপচিকিৎসা, স্বরেয় ক চয় রসিকার কয় দীর্ঘিকার মূর্ধন্যস্বয় রেপ আকার। তারপর অন্য দেশান্তর দয়কার তালব্যস্বয় আকার দন্ত ন ত আর র। আর 9 নম্বর হলো অশ্রু দ্বারা সিক্ত হলো অশ্রু সিক্ত, অশ্রু সিক্ত মানে অশ্রু দ্বারা, এটা হলো স্বয়ং তালব্যস্বয় রফলা রস্যকার দন্তস্বয় রসিকার কয় ত অশ্রু সিক্ত। তারপর হলো আপনাকে হত্যা করে যে আত্মঘাতী, স্বরেয়া তয় ম ভয় আকার তয় দীর্ঘইকার। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক মানে যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, আর যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না তাকে বলা হবে নাস্তিক। তারপরে হলো ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্র মানে হলো হিন্দু ধর্ম মতে মানে তোমার বেহেশত বোঝানো হয়েছে আর কি, যেখানে দেবতারা বসবাস করে। ইন্দ্রকে জয় করেছে যে, সেটা হলো ইন্দ্রজিৎ রসই নয় দয় রফলা জয় রসিকার খণ্ডত্ব। তারপর হলো ইন্দ্রিয় মানে মনটাকে জয় করেছে যে, সে হলো জিতেন্দ্রিয় জয় রসিকার তয় একার দন্ত নয় দয় রফলা রস্যইকার আর অন্তস্থ। আমি এটা আবার বলতেছি, দেখো জয় রসিকার তয় একার দন্ত নয় দয় রফলা রস্যিকার আর অন্তস্থ জ। আর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি মানে যিনি ইতিহাস বিষয়ে জানেন বেশি তাকে বলা হবে ইতিহাস বেত্তা। ইতিহাস বেত্তা হলো ইতিহাস বয় একার তয় তয় আকার, ইতিহাস বেত্তা। তাহলে তোমাদের মোটামুটি এই 15টা আমি দিয়ে দিচ্ছি, এই 15টা সবাই মুখস্থ খাতায় লিখে মুখস্থ করে ফেলবা। আজকে তোমাদের মোটামুটি আজকে এতটুকুই। তাহলে আমরা অমর একুশে পড়লাম, তারপরে হলো বাক্যতত্ত্ব, আর এই 15টা তোমরা বাক্য সংকোচন মুখস্থ করে ফেলবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।